নমস্কার, করোনার আবহে বাংলা টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভোট যুদ্ধে বাংলা। অনেকেই বলতে পারেন যে ভোট আবার যুদ্ধ কেন, কিন্তু যা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে প্রায় যুদ্ধের আবহই তৈরি হয়েছে। গোলা বারুদ যেমন ট্র্যাডিশনাল যুদ্ধে লাগে, তবে এই ক্ষেত্রে রয়েছে প্রচার, রাজনৈতিকভাবে কৌশল এবং কৌশলের সাথে পাল্টা কৌশলের লড়াই। এই নিয়ে একটা আবহ তৈরি হয়েছে যা বেশ ইন্টারেস্টিং। করোনাও যেরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছিল, সেই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে বেরিয়ে এলো, তার রেসটা এখনও রয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে ভোট যুদ্ধের একটা রেস তৈরি হয়েছে। গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃত্ব, কেন্দ্রীয় রাজ্য সবাই একযোগে নেমে পড়েছেন। এই যেমন বিজেপির অধুনা সভাপতি জেপি নাড্ডা, তিনি এই মুহূর্তে সফরে রয়েছেন। তার ইস্যু কী ছিল আজকে? ইস্যুটা অনেকটাই তিনি কৃষকের বাড়িতে ভোজন করেছেন এবং হচ্ছে কৃষক ইস্যুটাকে কেন্দ্র করে তিনি কৃষক সমাজের কাছে পৌঁছতে চাইছেন। কেননা গোটা ভারতবর্ষে, বিশেষভাবে উত্তর এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে কৃষক বিদ্রোহের যে আঁচ, সেটা কিন্তু রীতিমতো নরেন্দ্র মোদী সরকারের গলা অনেকটা চেপে ধরেছে। সেইখান থেকে বাংলায় কৃষক আন্দোলন এর যে ইতিহাস যে বাংলায় রয়েছে, সেখানে কৃষক ইস্যু অত্যন্ত কৃষি কৃষক এই ইস্যু 2011 সালের নির্বাচনেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, 2021 নির্বাচনেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে। এই বিষয় নিয়ে প্রথমে একটা প্রতিবেদন দেখব এবং এই প্রতিবেদনের সাপেক্ষে বিভিন্ন রাজনৈতিক স্তরে বামেদেরও যেমন আজকে বিক্ষোভ রয়েছে কৃষি নিয়ে, ঠিক তেমনভাবে তৃণমূল কংগ্রেসের পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। প্রথমে নজর রাখবো জেপি নাড্ডার আজকে বর্ধমানের সফরকে কেন্দ্র করে দেখব প্রতিবেদন। 21 ভোটে বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। অন্তত নাড্ডার সফর দেখে এই কথা স্পষ্ট। আর বাংলা দখলের লক্ষ্যে কৃষকদের মন পেতে মরিয়া গেরুয়া শিবির। কাটোয়ার জগদানন্দপুরের জনসভাতে নাড্ডার বক্তব্য বলার আগে একটি ভিডিও দেখানো হয়, যেখানে কৃষকরাই যে মূল ভিত্তি এই বার্তা দেওয়া হয় ওই ভিডিওর মাধ্যমে। এরপরেই মঞ্চে কয়েকজন কৃষককে ডেকে তাদের হাতে ব্যাগ ও ফসল দিয়ে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন জেপি নাড্ডা। জনসংযোগ যে ভোট বাক্সে সোনা ফলাবে তা ভালোভাবেই জানে গেরুয়া শিবির, তাই জনসংযোগ বাড়াতে বিজেপির মাস্টার স্ট্রোক কৃষক সুরক্ষা অভিযান। 24 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে কৃষক পরিবার থেকে চাল সংগ্রহ। 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কৃষক বাড়িতে অন্ন গ্রহণ। জেপি নাড্ডার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই কৃষক উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতির বন্যা। কৃষকদের নিয়েই বিজেপির সরকার গঠন হবে বলে মঞ্চ থেকে মন্তব্য নাড্ডার। कृषकদের নিয়ে सरकार गठन। आज मैंने कृषक सुरक्षा अभियान, ये कृषक सुरक्षा अभियान की शुरुआत की है। एक मुट्ठी चावल जो मैंने किसानों से दान लिया है, आज से लेकर के 24 तारीख तक हमारे कार्यकर्ता 40,000 ग्राम सभाओं में जाकर किसानों से अन्न लेंगे और सौगंध दुर्गा मां की खाएंगे कि उनकी लड़ाई भारतीय जनता पार्टी का कार्यकर्ता लड़ेगा। तो कृषक की लड़ाई लड़ करके उनको न्याय दिलाने का काम भारतीय जनता पार्टी की सरकार पश्चिम बंगाल में करने वाली है। इस बात की हम सौगंध खाते हैं, इस बात का हम प्रण लेते हैं। 24-27 तारीख से लेकर 31 तारीख तक हम कृषक भोज करेंगे और जो किसानों के साथ अन्याय चल रहा है उसके खिलाफ आवाज भी उठाएंगे, किसानों को इकट्ठा भी करेंगे और 40,000 ग्राम सभाओं में अपनी बात को रखकर किसानों के साथ अगली सरकार बनाने का निश्चय करेंगे। कृषक सम्मान निधि दिए ममता के तोप। कृषि के लिए केंद्र सरकार ने 6 गुना बजट बढ़ा दिया है, 6 गुना। यही ममता की सरकार और यही यूपीए सरकार का बजट 2013-14
40,000 करोड़ था, आज 1,34,000 करोड़ रुपए मोदी जी ने दिया है। ये बजट बना है, तो मुझे दुख होता है। आज सुना है कि ममता जी ने प्रधानमंत्री जी को चिट्ठी लिखी है कि किसान सम्मान निधि में हम जुड़ना चाहते हैं। ममता जी, अब जब हम कृषक सुरक्षा अभियान शुरू कर चुके हैं तो अब आपके चिट्ठी की जरूरत नहीं है। भारतीय जनता पार्टी की सरकार बनेगी और हम यहां प्रधानमंत्री किसान सम्मान निधि लगाएंगे। ममता जी ने इजाजत नहीं दी। अब जब जमीन बंगाल की अपने नीचे से ममता जी की खिसक गई है तो अब उनको किसानों की याद आई है। ममता जी, बंगाल के लोगों ने तय कर लिया है भारतीय जनता पार्टी को लाना और आपका जाना, ये तय हो चुका है। ये बात मैं बार बार कहूं। टीएमसी माने कट मनी। यहाँ का कल्चर कट मनी कल्चर, चौल चोर, त्रिपाल चोर, सिंडिकेट, कोल का, कोयले का झमेला, कोयले का भ्रष्टाचार, बालू चोर, मतलब ये क्या सरकार बना दी। राशन, हम राशन बांटे कोविड में और ये राशन चोरी करे और टीएमसी के घर में अनाज का गोदाम मिल जाए, ये हाल करके खड़ा कर दिया। टीएमसी मतलब कॉट मनी, कॉट मनी, कॉट मनी। ममता जी, है तो भय केनो, है तो भय केनो की হয়েছে। हर बात में बोलबे होबे ना, होबे ना, होबे ना। मई महीने में होबे, होबे, होबे। भारतीय जनता पार्टी की सरकार आवे, आवे, आवे। केंद्रेर प्रकल्प नकल। चौल चोर, त्रिपाल चोर तो ही है, लेकिन मोदी जी के स्कीम का नाम की भी चोरी करते हैं। स्वच्छ भारत को निर्मल बांग्ला, पैसा मोदी जी दे, मोहर ममता लगाए, ऐसी राजनीति करते हैं। बांग्लार बाड़ी, प्रधानमंत्री आवास योजना को बांग्लार बाड़ी। तुम्हार बाड़ी समझ में आता है हमको, अपनी बाड़ी समझ में आता है मुझे। बांग्लार बाड़ी और ममता जी अपना मोहर लगाए। उसी तरीके से प्रधानमंत्री ग्रामीण सड़क योजना, उसको बंगला ग्रामीण सड़क योजना। मोहर बदल देने से बंगाल के लोगों में मोदी जी के लिए दिल में जगह कम नहीं होती है, बढ़ती है। ये बात हमको समझनी चाहिए। পাঞ্জাব হরিয়ানার কৃষক আন্দোলন যাতে বাংলার ভোটে কোনো প্রভাব ফেলতে না পারে সেই কারণেই বাংলায় এসে কৃষক স্বার্থের ওপর জোর দিয়েছে গেরুয়া শিবির। মোদি জমানায় কৃষকরা ভালো নেই বলে প্রতিবাদ জোরালো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর রাজ্যে এসে কৃষক উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল সুপ্রিমোকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনালেন জেপি নাড্ডা। এ রাজ্যের কৃষকরা যথেষ্ট পিছিয়ে পড়েছেন। অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের কৃষকরা উপেক্ষিত, এমনটাও মুস্থলী গ্রামের সভামঞ্চ থেকে বললেন জেপি নাড্ডা। শুরু করলেন কৃষক স্বার্থ সুরক্ষা দিয়ে, আর শেষটা করলেন দুর্নীতির প্রশ্নে। সেখানেও তৃণমূল কংগ্রেসকে আগাগোড়া আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ক্যামেরায় জয়ন্তর সাথে সুচারু, আর প্লাস বর্ধমান। আমরা দেখলাম সুচারুর প্রতিবেদন আর প্লাস নিউজে। তার প্রত্যুত্তর দিয়েছেন ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ বরিষ্ঠ নেতা সৌগত রায়। এতদিন কোথায় ছিল কৃষক দরদ? আমফানে তো টাকাই পাঠায়নি, তাহলে চাল চুরির প্রসঙ্গ আসছে কি করে? পাল্টা জবাব সৌগত রায়, শুনবো। এগুলো তো মোদির পিতৃদত্ত নাম নয়, ওরা নাম করেছেন, আমরা রাজ্যে ব্যবহার করার সময় নাম পরিবর্তন করেছি। এটা কি মোদির কোনো পিতৃদত্ত সম্পত্তি কেড়ে নিয়েছে? সেটা নির্বাচনে বোঝা যাবে। দিল্লি কৃষকরা তো ওদের পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে,
বিজেপি তো মুখ দেখাতে পারছে না। কৃষক নিয়ে বড় বড় কথা বলেন, লজ্জা করে না? ৬২টা কৃষক মারা গেছে এই ঠান্ডায় অবস্থান করতে গিয়ে। নাড্ডা এখানে সময় নষ্ট না করে দয়া করে দিল্লিতে যান। পশ্চিমবাংলার কৃষকরা খুশি আছে, তারা কোনো আন্দোলন করছে না। মনে হচ্ছে বিজেপিরা দিনের বেলা গাঁজা খেয়ে দিবা স্বপ্ন দেখে যে ওরা ক্ষমতায় আসবে। সর্বভারতীয় দলের সভাপতি বলছে ওর হাতে কোনো প্রমাণ আছে? এইগুলো উনি বলছেন, উনি অসম্ভব বলে এই কথা বলছেন। চাল চুরি বা তিরপল চুরির উনি প্রমাণ নেই। কেন্দ্র তো টাকাই দেয়নি। এগুলো তো বিতর্কে আমরা যাব। বিতর্কে আজকে বাংলার ভোটযুদ্ধে বিতর্কে অধ্যাপক ডক্টর আশিস দাস, যিনি বামপন্থী শিক্ষক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা, রয়েছেন কোহিনুর মজুমদার, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। স্বাগত জানাচ্ছি দুজনকে। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা, উত্তরবঙ্গে থেকে তিনি ভার্চুয়ালি যোগ দিচ্ছেন, দীপ্তিমান সেনগুপ্ত। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু জানবো হচ্ছে কোহিনুরের কাছ থেকে। কোহিনুর, ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি বেশ কিছু আজকে অভিযোগ করেছেন। বিশেষভাবে হচ্ছে কৃষক যে কর্মসূচি নিয়েছেন, সেই কৃষক কর্মসূচি তারা প্রায় 40,000 গ্রাম সভার মধ্যে তারা পৌঁছে যাবেন। অর্থাৎ এটা হচ্ছে পাল্টা আর কি, যেখানে গোটা দেশে যেখানে কৃষক সমাজ সবাই বলছে যে বিজেপির বিরুদ্ধে নারাজ, কিন্তু বাংলায় সেই কৃষক সমাজকেই কিন্তু তারা মূল ভিত্তি করতে চাইছেন, 40,000 গ্রাম সভাতে পৌঁছতে চাইছেন। কি বলবে কোহিনুর মজুমদার? সময় তোমার জন্য 2 মিনিট। আন্দোলনের একটা ধারা থাকে। আন্দোলনের ধারা মানে হঠাৎ করে বাড়িতে এসে আন্দোলন করব, হঠাৎ করে একজনের বাড়িতে গিয়ে খেলাম, তার পরের দিনই তাকে কোনো কথাবার্তা না বলে চলে এলাম, এটা আন্দোলন নয়। আমরা দেখেছিলাম 2006 সাল থেকে টানা 2011 পর্যন্ত কৃষক আন্দোলন কি বলে, সেটা নন্দীগ্রাম হোক, সেটা সিঙ্গুর হোক, সেটা বারুইপুর হোক, সেটা ভাঙড় হোক, যেখানে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? সেখানে কৃষকদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান ছিল, কৃষকদের মধ্যে আতঙ্ক ছিল যে আজকে তাদের জমি চলে যাবে, যে কোনো সময় সরকার তাদের জমি নিয়ে নেবে, তাদের মধ্যে ভয় ছিল, তারা সংখ্যায় ছিল। আজকে কিন্তু পশ্চিমবাংলায় এরকম কোনো স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন নেই। আপনি যদি ভেবে দেখেন, আজ থেকে 10-11 বছর আগে বা কি 12 বছর আগে, 2006, 7, 8 সে সময় যেভাবে কৃষকদের পরিস্থিতি ছিল, কৃষকরা আতঙ্কিত থাকত, আজকে কিন্তু নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা অত্যন্ত নিজেদের অত্যন্ত সিকিউরড, নিরাপত্তায় আছেন। তারা জানেন তাদের পরিবারের ইন্স্যুরেন্স আছে, তাদের পরিবার বিমা করা আছে 2 লাখ টাকা পর্যন্ত। তারা বছরে 2বার 5,000 টাকা করে একর প্রতি টাকা পায়, ভাতা পায়। তাদের জমি চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন এসেই তার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার প্রথম সিদ্ধান্ত ছিল সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার। কৃষক তাদের জমি, তাদের মায়ের মতো জমিকে দেখেন, সেই জমি চলে যাবে সেটা নিয়ে চিন্তা ছিল। সেই চিন্তাটা 2011 পর মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে সেটা চলে যায়। এখন আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই কৃষি বিলের জন্য আজকে কৃষকদের জমি থেকে শুরু করে তাদের উৎপাদন থেকে শুরু করে সেই নীল বিদ্রোহের সময় আমরা যে দেখেছিলাম যে নীল চাষ, নীল করদের যে অত্যাচার, সেই অত্যাচারের আবহাওয়া আবার বিজেপি ফিরিয়ে আনছে। বড় বড় কর্পোরেট সংস্থা ঢুকে যাচ্ছে চাষিদের উৎপাদন নিয়ে নেওয়ার জন্য, মান্ডি সিস্টেম ভেঙে যাচ্ছে। ওকে, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। না, আমি আসবো, আবারও তোমার কাছে আসবো। আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছে আসবো। আপনি শুনলেন তৃণমূল কংগ্রেসের তরুণ মুখপাত্র কোহিনুর মজুমদারের বক্তব্য, যে একটা আন্দোলনের ধারাবাহিকতা থাকা দরকার। আমরা অনেকগুলো ইস্যুর এখন লড়াই দেখতে পাচ্ছি। কোথাও দুয়ারে সরকার তৃণমূল কংগ্রেসের, এখানে হচ্ছে যে আপনারা বিভিন্ন কৃষকের বাড়িতে গিয়ে ভোজন করবেন এবং 1 মুঠি করে চাল নেবেন। এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আপনারা সামনে নিয়ে আসেন, কিন্তু ধারাবাহিকতা কৃষক আন্দোলনে এই রাজ্যে কি বিজেপির কোনো ধারাবাহিকতা আছে কিছু ইস্যু তুলে ধরা ছাড়া? এই প্রশ্নটা রাখলাম আপনার কাছে। নাড্ডাজির বক্তব্য শুনিয়েছি আমরা। আপনার জন্য সময় 2 মিনিট। আমি প্রথমেই বলবো, পশ্চিমবাংলার কৃষি আন্দোলনের ইতিহাস কোনো নতুন কিছু নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করেছেন, এরকম কোনো ঘটনা নয়। তার আগের থেকে লাঙ্গলজার জমিদার এই আন্দোলন বামফ্রন্ট আসার আগে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সেটা ছিল, এটা নতুন কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষককে শুধুমাত্র কৃষক বানিয়ে রাখা হয়েছে। আমি এই ভাষাটা এই কারণে ব্যবহার করলাম
যে কৃষকদের জমির সিলিং করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের চাষ পদ্ধতির যে আধুনিকতা, সেই আধুনিকতার তাদের ছোঁয়া দেওয়া হয়নি। তার কারণটা হচ্ছে এখানে পশ্চিম বাংলায় আরেকটি তৃতীয় শ্রেণী তৈরি হয়েছে, তার নাম মধ্যস্বত্বভোগী। সেই মধ্যস্বত্বভোগী যারা আছেন, আমি একেবারে দাবি করে বলছি, প্রতিটি কৃষক পরিবারকে জিজ্ঞাসা করুন, কৃষকদের মধ্যে একটাই ক্ষোভ, তারা গিয়ে চালটা বা ধানটা বিক্রি করতে পারে না মান্ডিতে, কারণ সেখানে ফোরেদের রাজ চলে। এবং এই কারণেই যে এমএসপি যেটাকে বলে মিনিমাম সাপোর্টিং প্রাইস, তারা পাচ্ছে না, সেই কারণে আজকে কৃষকরা ডিপ্রাইভড হচ্ছে। এবং এইটার মধ্য দিয়ে একদম পরিষ্কারভাবে যারা বলছেন যে এই আইন কালাকানুন, আমি তাদের বলছি দয়া করে একটু পড়াশুনো করুন, কারণ পড়াশুনো করলে বোঝা যাবে একটা জায়গাতে পরিষ্কারভাবে লেখা আছে যে এমএসপি থেকে অন্তত পক্ষে 1 টাকা হলে পরেও বেশি দিয়ে কিনতে হবে, আর এমএসপিটা কিন্তু রাষ্ট্রীয় স্তরে স্থির করা হয়। তো সুতরাং এই কথা বলে কৃষককে শিশু রেখে তাকে শোষণ যন্ত্রের একটি অংশ করে রাখার যে চক্রান্ত আজকে কৃষি বিলের মধ্য দিয়ে, সেটা উঠে গেল। কিন্তু তার থেকেও যেটা বড় কথা, উনি বললেন অনেক কিছু পেয়েছে, কিষাণ সম্মান নিধির পয়সাটা কেন পেল না, ওনাকে জবাব দিতে হবে। কেন পশ্চিম বাংলার কৃষকরা এই কিষাণ সম্মান নিধির টাকা পেল না, সেটার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কৃষকদের নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এইটুকুই বলার আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম দীপ্তিমান সেনগুপ্ত বক্তব্য। এবার ডক্টর আশিস দাস আপনার কাছ থেকে শুনবো, 2 মিনিট সময়। আসছি অবশ্যই। সেটা হচ্ছে সুজিতদা, আমি দুজনের কথা শুনলাম। প্রথমে আপনি জেপি নাড্ডার যে বক্তব্য দেখালেন আপনাদের এতে প্রতিবেদনে, তার প্রেক্ষিতে আমি দুটো কথা বলে আমি অন্য কথায় যাব। সেটা হচ্ছে জেপি নাড্ডা কি মনে করেন যে সারা দেশে 3টে কৃষি বিলকে কেন্দ্র করে যে উত্তাল আবহ তৈরি হয়েছে, কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে সারা দেশে যে উত্তাল আন্দোলন শুরু করেছে, তার নিরসন না করে পশ্চিমবাংলার কৃষকদেরকে আলাদা করে ভালো রাখা যায়? পশ্চিমবাংলার কৃষকরা কি দেশের বাইরের কৃষক? এটা বুঝতে হবে প্রথমে। 3টে কৃষি বিলের মধ্যে তো কৃষক নিধনের সমস্ত পর্বগুলোই লুকিয়ে আছে, তার এফেক্ট পশ্চিমবাংলায় পড়বে না, এটা জেপি নাড্ডা কি করে বুঝছেন? আমি জেপি নাড্ডাকে অনুরোধ করব যে এই কৃষকদের ঘরে ঘরে 1 মুঠো চাল পশ্চিমবাংলার কৃষকরা দিয়ে দেবে, মানে 1 মুঠো চাল ভিক্ষে চাইলে পশ্চিমবাংলার কৃষকরা সব কৃষকরা দিয়ে দেবে, এটা নিয়ে কোনো চিন্তার নেই, জেপি নাড্ডা সবাই দেবে। কিন্তু জেপি নাড্ডার উচিত দিল্লির ওই কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানো। এই যে কথাগুলো আজকে বললেন, এই কথা দিল্লির বুকে দাঁড়িয়ে মোদির সামনে, অমিতজির সামনে বলুক। যদি বলতে পারেন বুঝবো যে সর্বভারতীয় দলের প্রেসিডেন্টের কলজে আছে, নাহলে বুঝবো তার কলজে নেই। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে এই পশ্চিমবাংলায় কৃষকরা সুখে আছে, যারা আলু উৎপাদন করে, যারা শাকসবজি উৎপাদন করে, তারা কি দাম পায়? তৃণমূলের যে বন্ধুটি আছেন, বয়সে অত্যন্ত নবীন, তাকে জিজ্ঞেস করব, তাকে বুঝতে বলবো যে আলুর দাম একজন কৃষক কত পায়, সেই আলু বাজারে কত দামে বিক্রি হয়, এগুলো একটু বুঝতে, শাকসবজির দামগুলো একটু বুঝতে। কৃষকরা দাম পায় না বলে কৃষকদের মধ্যে বিক্ষোভ নেই, অসন্তোষ নেই, উনি এটা ভাবছেন, কিন্তু কৃষকদের মধ্যে বিক্ষোভ আছে, কৃষকদের মধ্যে অসন্তোষ আছে, এবং সেটা থাকবেও কারণ এই সরকার কৃষি বিলের বিরুদ্ধে বিধানসভায় এখনো তো কৃষি বিলের বিরুদ্ধে আইনটা পাশ করতে পারলো না। খুব সঙ্গত প্রশ্ন, আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদারের কাছে। দীপ্তিমানবাবু একটা কথা বললেন, কৃষক সম্মান নিধি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরে অ্যাকসেপ্ট করে চিঠি দিয়েছেন, এখন নাড্ডাজি বলছেন যে নেননি, পশ্চিমবঙ্গ থেকে সরকার উৎখাত করার পর এটা হবে, অর্থাৎ কোথাও কয়েকজন বঞ্চিত থেকে গেল। এটা কি রাজনৈতিক একটা লড়াই না কেন্দ্র রাজ্য সম্পর্কের লড়াই? এটা কিন্তু পরিষ্কার হলো না। কোহিনুর, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নামের লিস্ট পাঠিয়ে দিয়েছেন এবং চেয়েছেন যে প্রধানমন্ত্রী কৃষি নিধন যোজনা চালু হোক বাংলায়, কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম বিজেপির মাননীয় রাষ্ট্রীয় সভাপতি তিনি বললেন যে না, এখন আর হবে না। তারা আমার মনে হয় আমাদের মাননীয় যিনি বিজেপির মুখপাত্র আছেন, তিনি প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার নিজের দলের সভাপতিকে করুন। আর দ্বিতীয় জায়গাটা যেটা আমার একটু সমস্যার বিষয় বিজেপিকে নিয়ে, বিজেপিকে ফলো করবেন, যখন নোটবন্দি হয়েছিল তখন যারা অর্থনীতির লোক তারা সবাই বলেছিলেন যে নোটবন্দিটা ঠিক হয়নি। নোটবন্দি ঠিক হয়েছিল,
এটা কারা বলেছিলেন? যাদের দূর দূর পর্যন্ত অর্থনীতি শিক্ষার কোনো যোগাযোগ নেই, কাঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে, যাদের অমিত শাহ থেকে শুরু করে, যাদের অর্থনীতির সঙ্গে কোনো যোগ নেই, তারা বলেছিলেন নোটবন্দি ঠিক হয়েছে। অর্থনীতির লোকেরা বলেছিলেন নোটবন্দি ঠিক হয়নি। ঠিক এইখানেও দিল্লিতে দাঁড়িয়ে কৃষকরা যখন বলছে, কৃষকরা যারা কৃষক তারা নিজেরা বলছে যে ভাই আমার কৃষি বিলটা পছন্দ হয়নি, এটা আমাকে মেরে ফেলবে, তাই অত ঠান্ডায় দাঁড়িয়ে 60 জনের মৃত্যুর পরও তারা আন্দোলন করে যাচ্ছে। আর আপনি দেখুন যারা কৃষক নয় তারা সবাই বলছে যে কৃষি আইন ঠিক হয়েছে। আমাদের বুঝতে হবে যে জায়গাটা তাকে দিতে হবে, যে জায়গাটা যে বোঝে তার কথাটা শুনতে হবে। এখন দ্যুতিমানবাবু নিশ্চয়ই কৃষক নন, কৃষক হচ্ছে যারা দিল্লিতে বুকে আন্দোলন করছে, তারা বুঝতে পারছে যে ঠিক আছে। আমি দীপ্তিমান বাবুর কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই। দীপ্তিমান বাবু, জিপি নাড্ডা বললেন যে কেন্দ্রের প্রকল্পগুলো রাজ্য নকল করছে, টাকা দিচ্ছে কেন্দ্র। এই টাকা দেওয়া, টাকা তো আমরা যাই ভারতবর্ষের কর ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ হয়, টাকা নোট ছাপানোর অধিকার রিজার্ভ ব্যাংকের, কেন টাকাটা আমরা দিই, রাজ্য তার নামে করছে। এই ধরনের কথা কি কেন্দ্র রাজ্যের সংঘাতটাকে জিয়ে রাখার জন্যেই? অথচ বলা হচ্ছে একটা কোথাও একটা ভারসাম্য দরকার, দ্বন্দ্ব হচ্ছে। বাংলার মানুষ জানতে চায়, আপনি একটু ক্লিয়ার করুন দীপ্তিমান বাবু। আমি পরিষ্কারভাবে এটা বলতে চাই, কেন্দ্র রাজ্য সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় কোনো প্রকল্পকে, যেটা সাধারণ মানুষের জীবনকে প্রচন্ডভাবে স্পর্শ করে, সেই রকম প্রকল্প আয়ুষ্মান ভারত, তারপরে কিষাণ সম্মান নিধি, এই জাতীয় প্রকল্প একেবারে ডেলিবারেটলি সরকার বাধা দিচ্ছে। এবার উনি যেটা বললেন যে কৃষকদের ক্ষেত্রে যেটা করা হয়েছে উনি না বলেছেন, আসলে উনি জানেন না যে প্রতিটি কাজের একটি সুনির্দিষ্ট সময় থাকে এবং সেই সময়ের মধ্যে সেই কাজটা করতে হয়। এবার আমি যে প্রসঙ্গটাতে আসছি, আপনি যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের কৃষকের সঙ্গে অন্য রাজ্যের কৃষকের অবস্থাটা একই, তাহলে আপনার ভুল ধারণা। কারণ আপনি জমির আইনটা এখন পর্যন্ত জানেন না। 1978 সালে যে আইনটা পাস হয়েছিল, আত্মহত্যা করে পশ্চিমবাংলায় করেন, এই শুনে নিন, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় 1978 সালে যে আইনটা করা হয়েছিল সেখানে 6 একরের একটা সিলিং করে দেওয়া হয়েছিল। এখন সেই জমি ভাগ হতে হতে পশ্চিমবাংলায় গড়ে কোনো কৃষকের কাছে 10 বিঘার ওপরে জমি নেই। আপনাকে আমি আপনার ইনফরমেশনের জন্য বললাম। আর আপনি বললেন না যে আমি কৃষক কিনা, আপনি জেনে রাখুন আমার যে সংসার চলে তার মেজর আয়টা আমার কৃষি থেকে আসে, এবং সেইটাই আপনি যেটা বলছেন না জেনে বলছেন। জানেন আমরা গত বছর আলু বিক্রি করেছিলাম কত দামে? 4 টাকা কেজি দরে বিক্রি করেছিলাম, আর সেই আলু আমাকে 54 টাকা দরে কিনতে হয়েছে। তো এই হচ্ছে ডিফারেন্স। মধ্যস্বত্ব ভোগীর জ্বালা আপনি বুঝবেন না তো। আমাদের ধানটা গিয়ে বিক্রি করতে হয় মান্ডিতে, এবং সেই যে জ্বালাটা, যন্ত্রণাটা, সেটা আপনি যদি এই পরিবারের হতেন তাহলে পরে বুঝতে পারতেন। আমরা প্রথমার্ধে আমরা শুনলাম একটা বিতর্কে, একটা ছোট্ট আমি আসছি, একটা বিতর্কের সময় হয়। দেখুন, যদি কৃষকদের সমস্যা হতো তাহলে তো প্রথম ডাকটা আন্দোলনের কৃষকরা দিত, তাহলে তো পায়েলের মতো বাচ্চা মেয়েকে নাক ফাটিয়ে এফআইআর করতে হতো। সেটা তো হয়নি বাংলায়, সেটা তো হচ্ছে না। এখন তো লোকের বাড়ি থেকে চাল নিতে হচ্ছে, ডাল নিতে হচ্ছে, গিয়ে পালা করে দিল্লি থেকে এসে খেতে হচ্ছে, তাও কৃষকরা আন্দোলনে নামছে না। যে আন্দোলনটা বাংলায় হচ্ছে না, দিল্লিতে হচ্ছে। বিরতির পর আমরা আসছি। আজকে রায়নাতেও একটা, বর্ধমানের রায়নাতেও লেফটের একটা, সেখানে বামেরা সেখানে প্রতিবাদ কর্মসূচি করেছিলেন। একদিকে যখন অন্য ভিক্ষা কর্মসূচি চলছে বিজেপির, অন্যদিকে কিন্তু ঠিক রায়নাতে, বর্ধমানে সেখানেও কিন্তু হচ্ছে বামপন্থীরা আবার সেখানে হচ্ছে রাস্তায় নেমেছিল এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য। অর্থাৎ কোথাও কৃষি এবং কৃষক একটা উপজীব্য হতে চাইছে, কিন্তু আদৌ এটা সাকসেসফুল হবে কিনা এটাও একটা বিগ কোয়েশ্চেন্স। রাজ্যে অনেকগুলো ইস্যু ইতিমধ্যেই রয়েছে, ভোট যুদ্ধে তার উত্তাপটাকেও এই ইস্যুগুলো বাড়িয়ে তুলছে। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।